নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআইদের তরফ থেকে সামান্য পরিমাণে বাইং এসেছে। এই এফআইআইরা আজকের দিনে 366 কোটি টাকা শেয়ার কিনেছে। আর সেখানে যদি কথা বলি ডিআইআই, এরা আজকের দিনেও 3,326 কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এফআইআই রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে আবার ভারতীয় মার্কেটে ফিরে আসছে। মাঝে মাঝে বেচলেও মাঝে মাঝে কিন্তু কিনছে। এর আগে যেমন দেখছিলেন প্রতিদিনই বেচছিল, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়েছে। এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, ডাউ জোন্স এটা এই মুহূর্তে প্রায় 0.5% ওপরে রয়েছে। তো ডাউ জোন্সের যে ফিউচার্স সেটা কিন্তু একটা পজিটিভ সিগন্যালে দিচ্ছিল। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি নাসডাক কম্পোজাইট, এইটাও দেখতে পাচ্ছেন প্রায় 1% ওপরে ট্রেড করছে এবং আজকের দিনে আবার এটা অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। আজকের হাই 22,506 এবং 52 উইকের যে হাই সেটাও 22,506। এরপর যদি এডিআর গুলোর কথা বলি, ইনফোসিসের এডিআর এটা প্রায় 1% ডাউন। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা প্রায় 1.5% নিচে রয়েছে। উইপ্রোর এডিআর এটা 0.69% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও প্রায় 0.67% কাছাকাছি ডাউন রয়েছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.10% ডাউন। এবং যদি দেখি যাত্রা অনলাইন, এই একটি এডিআরই কিন্তু আজকের দিনে ভালো পারফর্ম করছে। এই যাত্রা অনলাইন এটা 1.95% ওপরে রয়েছে। এরপরে যদি কথা বলি আইপিওর ব্যাপারে, তো দেখতে পাচ্ছেন বর্তমানে অনেক আইপিও মার্কেটে আসছে। তো সেরকমই একটি ভালো আইপিও নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো কোন আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, দেখতে পাচ্ছেন একটি আইপিও মার্কেট এসেছে নতুন, জিকে এনার্জি লিমিটেড। তো এই কোম্পানিটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা 2008 সালে ইনকর্পোরেট হয়েছে, মানে বেশি দিন আগেকার কোম্পানি কিন্তু নয়। কি সার্ভিস দিয়ে থাকে দেখতে পাচ্ছেন, কোম্পানির যে কাজ সেটা হচ্ছে ইপিসি, মানে ইঞ্জিনিয়ারিং, তারপরে প্রকিউরমেন্ট এবং এর সঙ্গে সঙ্গে কমিশনিং। আর কোম্পানি কোন ক্ষেত্রে এই ইপিসি সার্ভিস দিয়ে থাকে দেখতে পাচ্ছেন, সোলার পাওয়ার এগ্রিকালচার ওয়াটার পাম্প সিস্টেম, মানে সৌর বিদ্যুতের মাধ্যমে যে সমস্ত ওয়াটার পাম্প চলে সেই যে ইপিসি বিজনেস সেটাই এই কোম্পানি করে থাকে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, এই পিএম কুসুম স্কিম তার আন্ডারেই এই কোম্পানিটা কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি অফার ফার্মার্স অ্যান্ড এন্ড টু এন্ড সিঙ্গেল সোর্স সলিউশন ফর দ্য সার্ভে, ডিজাইন, সাপ্লাই, অ্যাসেম্বলি অ্যান্ড ইনস্টলেশন। তো দেখতে পাচ্ছেন কোম্পানির ওয়েবসাইটে চলে এসেছি। তো কোম্পানি এরকম যে সোলার পাওয়ার পাম্প রয়েছে সেইগুলো বসানোর কাজ করে থাকে। তো এদের ওয়েবসাইটে গিয়ে কেউ অর্ডার দিলে তারপরে কোম্পানি সমস্ত কিছু দেখে থাকে। কোম্পানি জায়গা সার্ভে করে, তারপরে ডিজাইন করে এবং সেইখানে ইনস্টলও করে থাকে। আর দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিন্তু এই যে জিনিসগুলো সেগুলো তৈরি করে না। কোম্পানির বিজনেস দেখতে পাচ্ছেন অ্যাসেট লাইট বিজনেস মডেল, মানে আপনি ধরুন অর্ডার দিলেন, কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কোম্পানি সেই যে প্রোডাক্ট সেইগুলো বিভিন্ন কোম্পানির থেকে নিয়ে এই যে সার্ভিস এটা দিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন কোম্পানি ডিফারেন্ট যে স্পেশালাইজড ভেন্ডাররা রয়েছেন তাদের থেকেই এই যে জিনিসগুলো সেগুলো কিনে থাকে। তারপরে নভেম্বর 30, 2024 ডেটা অনুযায়ী কোম্পানির কাছে 12টা ওয়ার হাউস রয়েছে। এই 30 আগস্ট 2025 ডেটা পর্যন্ত কোম্পানির যে মেন বিজনেস সেটা কিন্তু 3টে রাজ্যে রয়েছে। তো কোম্পানি দেখতে পাচ্ছেন লোকালাইজড যে ওয়ার্কফোর্স সেটা হচ্ছে 90টা এমপ্লয়ি এবং 709 জন ওয়ার্কম্যানও রয়েছে। তো ওয়েবসাইটে আরো ভালোভাবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কোম্পানির 15 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে 5-এরও বেশি রাজ্যে কোম্পানির প্রেজেন্স রয়েছে। কোম্পানি 30 নভেম্বর 2024 ডেটা অনুযায়ী 42,778 খানা এই যে সোলার পাম্প সেটা ইনস্টল করেছে এবং কোম্পানির কাছে টোটাল 500-র বেশি এমপ্লয়ি এবং ওয়ার্কম্যান রয়েছে। এরপর কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারের শুধু ডেটা দেওয়া রয়েছে, মানে তুলনা করা যাবে না। অ্যাসেট 583 কোটি, টোটাল ইনকাম কত হয়েছে 1099 কোটি, প্রফিট আফটার ট্যাক্স এটা 133 কোটি, এবিটা রয়েছে প্রায় 200 কোটি, নেট ওর্থ এটা প্রায় 210 কোটি, রিজার্ভ এবং সারপ্লাস এটা রয়েছে 175 কোটি। আর সেই তুলনায় এই যে ধার সেটা একটু বেশি রয়েছে 217 কোটি। তো আগেও বলেছি যে সমস্ত কোম্পানিগুলো এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলোর এই যে ধার সেটা কিন্তু একটু বেশিই থাকে। আর যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ 3,103 কোটি, মানে ছোট সাইজের কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি বলতে পারেন। তারপরে অন্যান্য ডেটাগুলো ভালো রয়েছে। আরওই এটা 63.71%, আরওসি এটা 55.65%। তো ছোট ছোট কোম্পানিগুলোতে এই যে ভ্যালু সেটা হঠাৎ করে বেড়েও যায় যেমন, তেমনই হঠাৎ করে পড়েও যায়। তারপরে ডেট টু ইকুইটি এটা 0.74, রিটার্ন অন নেটওয়ার্থ এটা 63.71, প্যাড মার্জিন এটা
16.12% রয়েছে, এবিটা মার্জিন রয়েছে 18.24% এবং একটু বেশি ভ্যালুয়েশনে মার্কেটে আসছে, প্রায় 12.5 ভ্যালুয়েশনে মার্কেটে আসছে কিন্তু। তারপরে ইপিএস আইপিও আসার আগে 7.54 এবং আইপিও আসার পরে 6.57। পি রেশিও দেখতে পাচ্ছেন আসার আগে 20.29 এবং আসার পরে 23.3। এরপরে টাইম টেবিল দেখে নেবো। এই সেপ্টেম্বরের 19 মানে আগামীকাল থেকেই ওপেন হয়ে যাচ্ছে এবং 23 তারিখ পর্যন্ত চলবে। ফেস ভ্যালু রয়েছে 2, প্রাইস ব্যান্ড কত 145 থেকে 153। তো এই 153 এটাই কাট অফ প্রাইস থাকবে। লট সাইজ একটা লটে 98টা শেয়ার থাকছে। আর সেল টাইপ কিরকম দেখতে পাচ্ছেন, কিছু ফ্রেশ ইস্যু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অফার ফর সেল থাকবে। আর টোটাল যে ইস্যু সাইজ সেটা হচ্ছে 464 কোটি, মানে ছোট সাইজেরই একটি আইপিও আসছে। এদের মধ্যে ফ্রেশ ইস্যু এটাই কিন্তু বেশি রয়েছে, এই 400 কোটির ফ্রেশ ইস্যু রয়েছে। তো মার্কেট এটাই পছন্দ করে যখন ফ্রেশ ইস্যু বেশি থাকে। আর অফার ফর সেল মানে যেই টাকাটা কোম্পানির প্রমোটারের পকেটে যাবে সেটা হচ্ছে 64 কোটি। ইস্যু টাইপ বুক বিল্ডিং, এনএসি এবং বিএসসি তে লিস্ট হবে। তারপরে ইনভেস্টর ক্যাটাগরি কেমন রয়েছে, এই যে কিউআইবি এদের জন্য 50% পর্যন্ত, রিটেলদের এই যে কোটা এটা বেশি রয়েছে 35% পর্যন্ত রয়েছে এবং এনআইআই এদের রয়েছে 15% পর্যন্ত। আর একবার টাইম টেবিল দেখে নেবো। এই সেপ্টেম্বরের 19 তারিখে ওপেন হচ্ছে, 23 তারিখে ক্লোজ হচ্ছে। কবে অ্যালটমেন্ট পেতে পারেন, এই 24 তারিখে। অ্যালটমেন্ট না পেলে রিটার্ন হবে এই 25 তারিখে এবং পেয়ে গেলে এই সেম ডেটেই মানে সেপ্টেম্বরের 25 তারিখে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর মার্কেটে কবে লিস্ট হতে পারে, এই সেপ্টেম্বরের 26 তারিখে, এই শুক্রবার মার্কেটে এই কোম্পানিটা লিস্ট হয়ে যাবে। তারপরে এখানে লট তো দেখতেই পাচ্ছেন, রিটেলদের 15,000-এর নিচে থাকে, তো একটা লট থাকছে 14,994 টাকা। রিটেলরা সর্বোচ্চ 13টা লট অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যে এইচএনআই রয়েছে এরা 14 থেকে 66টা পর্যন্ত লট অ্যাপ্লাই করতে পারবে এবং বিগ যে এইচএনআই রয়েছে এরা 67-র ওপর থেকে লট অ্যাপ্লাই করতে পারবে। আর প্রমোটার হোল্ডিং যদি দেখি, এই আইপিও আসার আগে 93.29% এবং আসার পরে 78.64%। এরপর কোম্পানি তাদের এই আইপিও আনার যে অবজেক্টিভ সেটা বলেছে, মানে কোম্পানি কি কারণে আইপিও আনছে। তো দেখতে পাচ্ছেন ফান্ডিং আওয়ার লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মানে কোম্পানির বিজনেস বাড়াবার জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে সেই কারণের জন্যই কোম্পানি এই আইপিও আনছে। তো কোম্পানি বলেছে এখানে তারা 322.46 কোটি টাকা খরচ করবে। আর তারপরে বলেছে জেনারেল কর্পোরেট পারপাসেস অনলি। আর এই আইপিও রেজিস্ট্রার কে রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এমইউএফজি ইনটাইম ইন্টে প্রাইভেট লিমিটেড, এটাই এই আইপিওর রেজিস্ট্রার রয়েছে। মানে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আইপিওর যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। আর সবশেষে অবশ্যই গুরুত্বপূর্ণ, বর্তমানে এই আইপিওটা জিএমপি কত চলছে। যদি টাকার হিসেবে দেখেন তাহলে জিএমপি চলছে 46 টাকা, আর যদি পার্সেন্টেজ অনুযায়ী দেখেন তাহলে 30%-এর কাছাকাছি জিএমপি রয়েছে। তো প্রতিবারের মতোই আবার ডিসক্লেমার দিয়ে রাখবো, এই যে জিএমপি সেটা কিন্তু পরিবর্তন হতে থাকে। এই যে জিএমপি সেটা বেড়ে 50-60 হয়ে যেতে পারে, আবার কমে 5-10-এও কিন্তু চলে আসতে পারে। আর এরপরে ইনফোসিস লিমিটেড যে বাইব্যাক ঘোষণা করেছে, তো সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এই খবরটা নিশ্চয়ই শুনেছেন, এই ইনফোসিস কোম্পানিটা একটা বাইব্যাক ঘোষণা করেছে। তো প্রথমে সেই যে বাইব্যাক তার ডিটেলস দেখবো। তো দেখতে পাচ্ছেন কোম্পানি বাজার থেকে টোটাল 10 কোটি শেয়ার কিনে নেবে। আর কত টাকা করে কিনবে, 1800 টাকা পার শেয়ারে কিনবে। তো দেখতে পাচ্ছেন 1800 টাকা পার শেয়ারে 10 কোটি শেয়ার কিনবে, তার মানে 18,000 কোটি টাকা খরচ হবে। আর যদি দেখেন বর্তমানে এই যে শেয়ারের দাম সেটা চলছে 1541 টাকার কাছাকাছি। তো এইখান থেকে অনেকটা ওপরেই এই যে বাইব্যাকের প্রাইস রাখা হয়েছে। তো এই বাইব্যাক মানে কি, বাইব্যাক মানে হচ্ছে কোম্পানি বাজারে তাদের যে শেয়ার ছেড়ে রেখেছে, তো সেই যে শেয়ার সেটা কোম্পানি কিছুটা বেশি দামে আবার মার্কেট থেকে কিনে নেবে। আর আগে এই যে বাইব্যাক সেটা দুটো উপায়ে হতো, এক ছিল ওপেন অফারে এবং আর একটা যেটা ছিল সেটা হচ্ছে টেন্ডার অফারে। তো তারপরে সেবি নিয়ম করে সেই যে ওপেন অফার সেটা পুরোপুরি তুলে দিয়েছে। তো সেই ওপেন অফারে কি হতো, ওপেন অফারে মার্কেটে যে প্রাইসে চলছিল সেই প্রাইসেই কোম্পানি শেয়ার কিনতো। তো সেই কারণেই সেবি বলছিল এই বাইব্যাক আনার কোনো প্রয়োজনই নেই এই ওপেন অফারে। তো সেই কারণে এই বাইব্যাকের জন্য এখন একটা অফারই রয়েছে, সেটা হচ্ছে টেন্ডার অফার। তো এই অফারে কোম্পানিকে মার্কেট প্রাইসের থেকে বেশি দামে তাদের শেয়ার ইনভেস্টরদের কাছ থেকে কিনতে হয়। আর এরপরে অনেকের মনেই প্রশ্ন আসবে, এই বাইব্যাকের জন্য কারা এলিজিবল, মানে এই বাইব্যাকে কারা অংশগ্রহণ করতে পারবে। তো বলে রাখি, যারা যারা এই ইনফোসিসের শেয়ার হোল্ডার তারা প্রত্যেকেই এই বাইব্যাকে অংশগ্রহণ করতে পারবে। তবে তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট রয়েছে। যদি দেখেন মার্কেটে যে কোনো কর্পোরেট অ্যাকশনে এই দুটো ডেট দেখে থাকবেন, এই এক্স ডেট এবং আরেকটা থাকে ডেট অফ রেকর্ড। তো তার আগে একটা দিনে ঘোষণা হয় এই ডিক্লারেশন ডেট, মানে এই দিনে ঘোষণা হয়েছে যে বাইব্যাক হবে। তারপরে একটা ডেট থাকে এক্স ডেট, মানে এই দিনে আপনি যদি শেয়ার কিনে রাখেন তাহলেই কিন্তু
আপনি সেই শেয়ারের যে কর্পোরেট অ্যাকশন সেটা পাওয়ার জন্য এলিজেবল। আর এই যে ডেট অফ রেকর্ড ডেট, মানে এই দিনেই কোম্পানিটা তার যে কর্পোরেট অ্যাকশন সেটা লাগু করে দিয়েছে। আর এরপরে একটা ডেট থাকে, সেটা হচ্ছে পে ডেট। তো এই এক্স ডেট মানে ঠিক কত তারিখ পর্যন্ত এই ইনফোসিসের শেয়ার আপনি কিনে থাকলে এই বাইব্যাক পাবেন। তো আবারও বলে রাখি, সেই যে ডেট সেটা কিন্তু এখনো ঘোষণা হয়নি। ইনফোসিস এই কোম্পানিটা শুধুমাত্র একটা বাইব্যাক ঘোষণা করেছে, তো এরপরে অনেক অ্যাপ্রুভাল নিতে হয়, তো তারপরেই সেই যে বাইব্যাকের এক্স ডেট, রেকর্ড ডেট এইগুলো ঘোষণা করা হবে। আর এরপরেই অনেকে আরো একটা মিস্টেক করে থাকেন। তো কি মিস্টেক করে থাকেন? তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই ইনফোসিসের শেয়ার এটা কতই চলছে, 1541 টাকায় চলছে। তো এই যে বাইব্যাকের প্রাইস এটা রাখা হয়েছে 1800 টাকায়। তো অনেকেই এই ভুলটা করবেন যে এই ইনফোসিসের শেয়ার বেশি করে কিনে পোর্টফোলিওতে রেখে দেবেন, যে 1541 টাকায় কিনছি 1800 টাকায় বিক্রি করব, তার মানে এক একটা শেয়ার পিছু তো 250 টাকা করে লাভ পেয়ে যাব। সেরকমটা কিন্তু নয় বন্ধুরা। এই যে বাইব্যাক কোম্পানি আনছে তার কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স রেশিও থাকে। তো এই অ্যাকসেপ্টেন্স রেশিও এর মানে কি? তো এখানে ফর্মুলা দেখতে পাচ্ছেন, নাম্বার অফ অফার অ্যাকসেপ্টেড, মানে কোম্পানি কতগুলো অফার নেবে। তো কোম্পানি কি বলেছে? কোম্পানি বলেছে বাজার থেকে তারা 10 কোটি শেয়ার কিনবে। আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে দেখতে পাচ্ছেন নাম্বার অফ অফার্স মেড। তো এর মানে কতজন সেই বাইব্যাকে অংশগ্রহণ করেছে বা কতগুলো অফার কোম্পানির কাছে গেছে। তো ওপরের লাইনে এখানে ধরুন কোম্পানি 10 কোটি শেয়ার অ্যাকসেপ্ট করবে বলেছে, আর নিচে ধরুন প্রায় 50 কোটি অফার এই কোম্পানির কাছে গেছে। তার মানে কোম্পানি কিন্তু সব যে শেয়ার সেগুলো নেবে না। তো এখানে উপরে 10 কোটি, নিচে 50 কোটি। তো দেখতে পাচ্ছেন এইটা হয়ে যাচ্ছে 1/5, তারপরে ইন্টু 100। তো কত হচ্ছে? 20। তো যদি এরকম সিনারিও হয় যে কোম্পানি 10 কোটি শেয়ার কিনছে এবং 50 কোটি শেয়ার এই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো সেখানে এই যে অ্যাকসেপ্টেন্স রেশিও সেটা দাঁড়াচ্ছে 20%। মানে ধরুন সহজ ভাষায় আপনার কাছে 100টা শেয়ার রয়েছে, তো আপনি সেই বাইব্যাকে অংশগ্রহণ করলেন। তার মানে কোম্পানি আপনার কাছ থেকে কিন্তু 100টা শেয়ার কিনবে না, কোম্পানি আপনার থেকে কিনবে 20টা শেয়ার। আর এই যে বাইব্যাক হচ্ছে সেখানে কিন্তু আপনাকে সব যে শেয়ার সেগুলো সারেন্ডার করতে হবে। তো কোম্পানি সেই যে অ্যাকসেপ্টেন্স রেশিও সেই অনুযায়ী শেয়ার নিয়ে নেবে এবং বাকি যে শেয়ারগুলো সেইগুলো কিন্তু আবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। আর এই যে বাইব্যাকের টাকা সেটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যাবে না, সেটা কিন্তু সরাসরি ভাবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আরো একটা জিনিস বলে রাখি, এই বাইব্যাকে অ্যাপ্লাই করাটা এটা কি কম্পালসারি, মানে এটা কি করতেই হবে এরকমটা কিন্তু নয়। আপনার ইচ্ছা হলে আপনি এই বাইব্যাকে অংশগ্রহণ করতে পারেন, আবার না চাইলে নাও অংশগ্রহণ করতে পারেন। আর এরপরে যদি বেনিফিটের কথা বলি, তো এই বাইব্যাক এতে কি বেনিফিট হয়? হ্যাঁ বন্ধুরা, এতে অবশ্যই বেনিফিট হচ্ছে। যদি 20% অ্যাকসেপ্টেন্স রেশিওর উদাহরণ দিয়েই বলি, তাহলেও আপনার 100টা শেয়ারের মধ্যে যে 20টা শেয়ার, সেখানেও তো আপনি প্রায় 250 টাকার কাছাকাছি লাভ পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু একটা বড় বেনিফিট। আরো একটা কথা বলে রাখি, এই যে রিটেল ইনভেস্টররা এদের যে অ্যামাউন্ট সেটা কত থাকে? 2 লাখ বা 2 লাখের নিচে পর্যন্ত আপনি রিটেল ইনভেস্টরের ক্যাটাগরিতে থাকেন। তো ধরুন আপনি ভাবলেন যে এখন 2 লাখ টাকার এই ইনফোসিসের শেয়ার কিনে নেব এবং তারপরে এই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই করব। তো আপনি সেই 2 লাখ টাকার শেয়ার, সে যতগুলোই হোক সেরকম শেয়ার কিনে নিলেন এবং তারপরে কি করলেন? তারপরে সেটা আপনার পোর্টফোলিওতে রাখলেন, যে যখন বাইব্যাক ঘোষণা করা হবে তখন সেই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই করে দেবেন। আর আপনি কেনার পরে সেই যে শেয়ারের দাম সেটা তো ওঠাপড়াও করবে। আর এরপর কোম্পানি যেদিন এই রেকর্ড ডেট ঘোষণা করবে সেদিন যদি আপনার এই শেয়ারের মোট মূল্য বা ইনফোসিসের মোট যে শেয়ারের মূল্য সেটা 2 লাখ টাকার কম থাকে, তবেই কিন্তু আপনি রিটেল ইনভেস্টর হিসেবে বিবেচিত হবেন। আর ধরুন শেয়ারের দাম বেড়ে 2,10,000 হয়ে গেল বা 2,15,000 হয়ে গেল, তখন কিন্তু আপনি রিটেল ইনভেস্টরের ক্যাটাগরিতে পড়বেন না, তখন কিন্তু আপনি হাইনেট ইন্ডিভিজুয়াল মানে বড় বড় যে ইনভেস্টররা রয়েছেন তাদের কোটায় পড়ে যাবেন এবং ট্যাক্স সিস্টেম সেটাও কিন্তু তাদের মতোই হবে। আর এরপরে কথা বলবো কোম্পানি এই যে বাইব্যাক সেটা কি কারণে আনে, বা কোম্পানি এই যে বাইব্যাক আনছে তাতে কোম্পানির কি সুবিধা হয়। তো এই বাইব্যাক আনার ফলে কোম্পানির যে ইপিএস বা আর্নিং পার শেয়ার সেটা বেড়ে যায়। তো এই ইপিএস এর ফর্মুলা এটা দেখতে পাচ্ছেন, নেট ইনকাম মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড। তো এখানে ধরে নিন নেট ইনকাম ভাজিত আউটস্ট্যান্ডিং শেয়ার। তো ধরুন কোম্পানির যে নেট ইনকাম সেটা রয়েছে 100 টাকা, আর বাজারে কতগুলো শেয়ার রয়েছে? বাজারে শেয়ার রয়েছে 20টা। তো বর্তমানে এই যে ইপিএস সেটা কত দাঁড়াচ্ছে? 100 ভাজিত 20 মানে 5। তো ধরুন কোম্পানি বাজার থেকে 10টা শেয়ার এই বাইব্যাকের মাধ্যমে কিনে নিল, আর কোম্পানি এই যে বাইব্যাক করছে সেই শেয়ারগুলো কি করে? সেই শেয়ারগুলো কোম্পানি কিন্তু নষ্ট করে দেয়। তো এই 10খানা শেয়ার, নিচে 20খানা শেয়ার ছিল ধরুন, তো এখান থেকে 10খানা শেয়ার নিয়ে নিল, তার মানে এই যে আউটস্ট্যান্ডিং শেয়ার সেটা দাঁড়ালো 10। আর ওপরে এই যে নেট ইনকাম সেটা কিন্তু ফিক্সড রয়েছে, 100 টাকায় রয়েছে। তো এর ফলে কি হলো? ইপিএস যেটা আগে 5 ছিল সেটা বেড়ে 10 হয়ে গেল। তো এটাই কোম্পানির ফায়দা হয় যে তাদের ইপিএস সেটা বেড়ে যায়। আর এরপরে তো অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই বাইব্যাকে ট্যাক্স সিস্টেম এটা কিরকম থাকে। তো প্রথমেই বলে দিই, এই যে অক্টোবর 1, 2024 তার আগে বাইব্যাকের যে ট্যাক্স সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, এবং তারপরে এই যে ট্যাক্স সিস্টেম সেটা পুরোপুরি আলাদা হয়েছে। তো পুরনো যে ট্যাক্স সিস্টেম ছিল সেটাই কিন্তু সব থেকে লাভদায়ক ছিল। তো এর আগে যে ট্যাক্স সিস্টেম ছিল সেখানে এই যে বাইব্যাকের ট্যাক্স সেটা কিন্তু এই ইনভেস্টরদের পেমেন্ট করতে হতো না, যে কোম্পানি বাইব্যাক আনছে তাকেই ট্যাক্স পেমেন্ট
পেমেন্ট করতে হতো। তো এর আগে যে কোম্পানি বাইব্যাক আনছিল সেই কোম্পানি এই 20% ট্যাক্স এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু সারচার্জেস, তারপরে সেস, তারপরে আরো কিছু এফেক্টিভ ট্যাক্স এসব নিয়ে প্রায় 23% ওপরে ট্যাক্স দিত। এবং দেখতেই পাচ্ছেন এই যে ট্যাক্স বার্ডেন ওয়াজ বর্ন বাই দ্য কোম্পানি নট দ্য শেয়ার হোল্ডার্স। তো এই অক্টোবর 1, 2024 পরে এই যে বাইব্যাকের ট্যাক্সের সিস্টেম সেটা কিন্তু পুরোপুরিভাবে পাল্টে গেছে। এরপরে যে এই ট্যাক্সের বোঝা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইনভেস্টরদের কাঁধে এসে পড়েছে। মানে এই বাইব্যাকের মাধ্যমে যে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকার ট্যাক্স সেটা কিন্তু আপনাকেই দিতে হবে। আর এই ট্যাক্স সিস্টেম এটা ঠিক কিরকম দেখতে পাচ্ছেন, ডিভিডেন্ডে যেরকম ট্যাক্স থাকে এই বাইব্যাকের যে ট্যাক্স সেটাও কিন্তু সেম। তো এইখানে কিরকম ট্যাক্স দিতে হয় দেখতে পাচ্ছেন, ট্যাক্সেবল অ্যাট স্ল্যাব রেট। তো আপনি যেই স্ল্যাব রেটের মধ্যে পড়েন মানে ট্যাক্সের স্ল্যাব রেট, সেই রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি ধরুন 10% স্ল্যাবে রয়েছেন, তো আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। 30% থাকলে 30% ট্যাক্স দিতে হবে। এবং আপনার উপর যদি কোনো ট্যাক্স না লাগে তাহলে এই যে বাইব্যাকের টাকা সেটা কিন্তু কোনো ট্যাক্স ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে যদি এই বাইব্যাকের মোট অ্যামাউন্ট 5,000 টাকার বেশি হয়ে যায়, মানে এই বাইব্যাক থেকে যে ইনকাম করছেন সেটা 5,000 বেশি হয়ে যায়, আমি কিন্তু ইনকামের কথা বলছি, টোটাল অ্যামাউন্টটা নয়। তো সেই ইনকাম যদি 5,000 টাকার বেশি হয় সেই টাকার ওপর কোম্পানি কিন্তু আগে থেকেই এই যে 10% টিডিএস সেটা কেটে রাখবে। তো বুঝতেই পারছেন বর্তমানে এই যে ট্যাক্সের ব্যাপারগুলো সেগুলো অনেকটাই জটিল হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার হোল্ডারদের কাঁধে এসে পড়েছে। আর এগুলো তো গেল বাইব্যাকের ব্যাপার। আর এরপরে এই ইনফোসিসের শেয়ারে বাইব্যাকের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি রিস্ক রয়েছে সেটাও দেখে নেবো। তো এর পেছনে একটাই রিস্ক, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো কেন? তো দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বারবার এই ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোকে টার্গেট করছে, ট্যারিফ বসিয়ে দেওয়ার কথা বলছে। তো যদি এরকমটা হয় তাহলে কি হবে? তাহলে এই ইনফোসিসের শেয়ার সেটা কিন্তু আরো অনেক নিচে নেমে আসতে পারে। ধরুন 1100 চলে এলো, 1200 চলে এলো। তো তখন কি হবে? তখন এই যে বাইব্যাকের জন্য অ্যাপ্লাই সেটা আরো বেড়ে যাবে। তার মানে যে অ্যাকসেপ্টেন্স রেশিও সেটা অনেকটাই কমে যাবে। তো এটাকেই একটা রিস্ক বলতে পারেন। আর এই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন? তো কোম্পানি যাবে এই রেকর্ড ডেট, তারপরে এক্স ডেট এগুলো ঘোষণা করে দেবে। তখন আইপিও এর জন্য যেমন একটা উইন্ডো ওপেন হয় সেরকমই এই বাইব্যাকের জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্টে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো সেখানে গিয়েই আপনি বাইব্যাকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি এই ইনফোসিসের বাইব্যাক সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে ছিল তার সবকিছুর উত্তর আপনাদের দিতে পেরেছি। আর এরপরে আমেরিকার মার্কেট দেখে এই ভিডিওটা শেষ করব। যদি ডাউ জোন্স দেখি, ডাউ জোন্স এই মুহূর্তে 0.31% ওপরে রয়েছে। আর নাসড্যাক এটা কিরকম পারফর্ম করছে, নাসড্যাকও এই মুহূর্তে 1%-এর ওপরে বেড়ে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।